ইলেকশন এগিয়ে আসছে, প্রচার অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এই সম্পর্কে কথা বলবো। এবং ইদানিং এসআইআর সম্পর্কে, এসআইআর 2026 নিয়ে জনমানসে যে আশঙ্কাটা ছিল, প্রশ্নগুলো ইদানিং যেগুলো দেখা যাচ্ছে, সেই আশঙ্কা যে অনেকাংশে সত্যি হতে চলেছে সেটা বুঝতে পারবেন। আলোচনা যখন আমি করব ডিলিশন, অ্যাডজুডিকেশন, ট্রাইব্যুনাল, আইনি লড়াই নিয়ে। কারণ এসআইআর 2026 শুরুতেই জনমানসে যে আশঙ্কাটা তৈরি হয়েছিল, যে প্রশ্নগুলো ছিল, যেগুলোকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল, প্রথমে আশ্বস্ত করা হয়েছিল, অন্যদিকে আলটিমেটলি একটা বিশাল সংখ্যক মানুষ সেই আশঙ্কা যে সত্যি হতে চলেছে তার প্রমাণ ইতিমধ্যে পাওয়া শুরু করেছেন। কেন? কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠনের কথা ঘোষণা করেছে। যারা অ্যাডজুডিকেশনের রয়েছেন, ওনাদের মধ্যে যারা ডিলিট হবেন, ওনাদেরকে ট্রাইব্যুনালে যেতে হবে, অর্থাৎ বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে। তাহলে আলটিমেটলি এসআইআর নাগরিক নথি যাচাইয়ের পর্যায়েই পড়ে গেল। এই ট্রাইব্যুনাল কি, এখানে কারা যাবেন, কিভাবে বিচার প্রক্রিয়াটা এগোবে, এটা নিয়ে বিস্তারিত বলবো। তার আগে কিছু প্রশ্ন উত্তর এবং প্রচার অপপ্রচার সম্পর্কে দুই একটা কথা বলে নিই। যখনই ইলেকশন আসে তখনই ক্ষমতাসীন সরকারের দায়িত্ব হয়ে দাঁড়ায় প্রচার করা। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই কর্তব্য তাই। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে এই প্রচার কৌশল অনেকটা পাল্টেছে এবং সহজ হয়েছে। অপপ্রচারটা বেশি হয়। ম্যানিফেস্টোতে এখন আর ওনাদের প্রচারগুলোকে তুলে ধরতে হয় না, অপপ্রচারগুলোকে বিশেষ করে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সেল রয়েছে, সেই সেলগুলোকে দায়িত্ব দেওয়া হয় এবং ওনারা বিভিন্ন সুন্দর লোভনীয় পসরা সাজিয়ে পোস্ট তৈরি করে ফেসবুকে, ইউটিউবে ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় এবং তারপরে আমরা নির্বোধের মতো সেগুলো বিশ্বাস করে শেয়ার করতে থাকি একে একে। এর মধ্যে যেমন দুটো আমি দেখলাম, বেশ কয়েকটা দেখলাম, তার মধ্যে দুটো আলোচনা করছি। একটা হচ্ছে ইলেকশনের পরে আমাদের যে রিচার্জ, নেটওয়ার্ক রিচার্জ যে আমরা করে মোবাইল চালাই, তার মূল্য কমতে চলেছে এবং সেটা 99 টাকায় আসতে চলেছে। ব্যাপকভাবে শেয়ার করছে মানুষ। চিন্তা শক্তি মানুষের বিলুপ্ত প্রায়, মানুষের সবার নয়, বিশেষ একটা জেনারেশনের চিন্তা শক্তি বিলুপ্ত প্রায়। তারাই বেশি করে এই মোবাইলটার প্রতি আসক্ত এবং অত্যন্ত সস্তায় বা ফ্রিতে তাদের ডেটা দিলে আরও বেশি ভালো হয়। এই ফ্রি কী জিনিস সেটা কিন্তু 2016-তে একজন মানুষ, আম্বানি, 1 বছর 1.5 বছর ধরে জিও নেটওয়ার্ক ফ্রি দিয়ে তারপরে গোটা দেশটাতে মনোপলি কায়েম করেছে। তারপরেই কিন্তু আজকের এই বাজার দর। একটা সময় ছিল যখন 10 টাকাতে মানুষ রিচার্জ করত এবং ইনকামিংকে চালু রাখার জন্য কোনো এক্সট্রা রিচার্জ করতে হতো না। আজকে চিত্র কিন্তু পাল্টেছে। আমাদের করা হয়েছে, বাধ্য হতে হয়েছে আমাদের 399 টাকা, 299 টাকা মোবাইলে ভরতে, যেটা দিনকে দিন বেড়ে চলেছে। আর আপনারা নির্বোধের মতো একটা পোস্টকে শেয়ার করে চলেছেন, বুঝতে পারছেন না যে এটা ভোটের আবহে একটা টোপ মাত্র। এটা গিললেই বড়শি কিন্তু আটকাবে গলায়। শুধু 99 নাকি 599 হবে মিনিমাম, তখন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এটা কি কোনো সরকারি দাবিপত্র যে আপনারা এভাবে যাচাই না করে শেয়ার করছেন? কতটা দায়িত্বজ্ঞানহীন হয়ে যাচ্ছি আমরা দিনকে দিন। পয়েন্ট নাম্বার 2, যেহেতু ইলেকশন এসেছে,
সরকারের তরফ থেকে, প্রতিটি সরকার, রাজনৈতিক দলের তরফ থেকে অনেকগুলো দাবি করা হবে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে, আইটি সেলগুলোর তরফ থেকে স্পেশালি। এতদিন কিন্তু দেখেননি এই জিনিস যেটা এখন বলতে চলেছি। ইদানিং দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে, সিএএ সার্টিফিকেট পেয়েছে দেখাচ্ছে ডিটেলস। বলছি দিস মে বি আ ট্র্যাপ, এটা একটা ফাঁদ হতে পারে। যাচাই করেছেন? যাচাই করেছেন? যাচাই করুন। আমি অবিশ্বাসের পক্ষে নই, অবিশ্বাস করতে বলছি না, বিশ্বাস করতে বলছি। স্বামী বিবেকানন্দের দেখানো পথে উনি বলেছিলেন নিজের চোখে দেখবে, পরখ করবে, তারপর বিশ্বাস করবে। কারণ রাজা যদি মিথ্যাবাদী হয় তাহলে প্রজাদের প্রতি পদে বিপদ, প্রতি পদে বিপদ। এবং রাজা যে মিথ্যাবাদী এটা তো আর প্রমাণ হওয়ার কিচ্ছু বাকি নেই। কোন ক্ষেত্রে মিথ্যা কথা বলেনি? প্রতিটি ক্ষেত্রে মিথ্যা কথা বলেছে রাজা। আজকেও বাজারকে গরম করতে এই মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে না তো? তাই যারা আমাকে এই নিয়ে প্রশ্ন করছেন বা যারা মনস্থির করে ফেলেছেন, ওনারা একবার খোঁজ খবর করুন ভালো মতো বিস্তারিত। একে ওকে ফোন করবেন না। ওই গ্রামের ছোট্টখাটো কিছু চেলা টাইপের নেতা, এবং এনারা সবাই অ্যাকচুয়ালি যাকেই বলবেন উনিই বলবেন না এটা সত্য, এটা করে দিন। আপনি অফিসিয়াল খোঁজ নিন, প্রয়োজনে আরটিআই করুন। কয়জন এ অবধি এই সার্টিফিকেট পেয়েছে, কজন? তার মধ্যে যিনারা সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও করছে, দুই একটা বাস্তব হতে পারে, দুই একটা বাস্তব হতে পারে, কারণ হচ্ছে টোপ হিসেবে কাউকে কাউকে ইউজ করা হতে পারে। ইলেকশনের পরে তারপরে দেখবেন সব আবার স্থগিত হয়ে গিয়েছে। ঝুলে যাবেন না কিন্তু। আপনি যদি একটা সার্টিফিকেট পান তাতে আমার আপত্তি নেই, কিন্তু আপনি যেন কোথাও ফেঁসে না যান। তাই খোঁজ খবর করে এই পন্থা অবলম্বন করতে বলছি আমি। এবার চলে আসি এসআইআর 2026 এবং নাগরিক নথি, যে কথাটা আমি বললাম, যাচাই প্রক্রিয়া অনেকটা সেদিকে এগোচ্ছে এই নিয়ে। আন্ডার অ্যাডজুডিকেশন জিনিসটা কি প্রথমে সেটা বুঝে নিই, তারপর ট্রাইব্যুনাল, আইনি লড়াই, এগুলো নিয়ে কথা বলছি। অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন। বিচারাধীন অ্যাডজুডিকেশন যখন হয় তখন এটা একটা সাময়িক বিচার বা যাচাই প্রক্রিয়া। বিচার প্রক্রিয়া অথবা সাময়িক যাচাই প্রক্রিয়াটাই হচ্ছে অ্যাডজুডিকেশন। আসাম এনআরসির ক্ষেত্রে আমরা দেখেছি নথি যাচাই হয়, এক্ষেত্রেও তাই হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে জাজেসরা নথি যাচাই করছেন, এবং সেই নথি জাজেসদের নিজস্ব পদ্ধতিতে বা নিজস্ব ওনাদের চাহিদা থেকে নয়, যে গাইডলাইন ইসিআই ওনাদেরকে দিয়েছে, আমাদেরকে যেটা দিয়েছিল সেই গাইডলাইন মেনেই ওনারা নথিটা দেখছেন। ইলেক্টেড আপনি থাকবেন কি না, যাদের নেই তাদের মধ্যে এতদিন অবধি যা নিউজ, আন্ডার অ্যাডজুডিকেশনে প্রায় 30% মানুষ ডিলিট হচ্ছেন, মানে প্রচুর পরিমাণে মানুষ ডিলিট হচ্ছেন। যারা ডিলিট হচ্ছেন এবার তাদের কর্তব্য ও করণীয়। আপনি ডিলিট হয়ে গেলেন মানে আপনার ইলেক্টর হিসেবে, ভোটার হিসেবে অস্তিত্বকে স্বীকার করলো না। এরপরে আপনার অস্তিত্বকে আপনার নিজেকে প্রমাণ করতে হবে। যখন আপনি ডিলিট হয়ে গেলেন, আপনি বেনাগরিক নন, এখনও বেনাগরিক হননি, ফরেনার হননি এখনও, কিন্তু সেই পথে অনেকটা এগিয়ে দেওয়া হলো আপনাকে। এখন আপনার দায়িত্ব এটা প্রমাণ করে ফিরে আসা যে আপনি বেনাগরিক নন, আপনি নাগরিক। তার মানে ইনডিরেক্টলি নাগরিক নথি এবার আপনাকে দিতেই হচ্ছে। দেখুন, শুরু থেকে একদম, মানে শুরু থেকে বলতে আজকে নয়, আজকে থেকে 2, 2.5, 3 বছর আগে অনেকগুলো সংগঠন, অনেকগুলো পেজ, যেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল পরে, এগুলো আলোচনা করে আসছিল যে এনআরসি চালু করলে ব্যাপক বাধার সম্মুখীন হতে পারে, এ কারণে ইনডাইরেক্টলি এসআইআর করা হবে এবং ওই এনআরসির দ্বার প্রান্তে এসে দাঁড় করাবে। একদমই তাই। দেখুন, এবার আপনি যখন ট্রাইব্যুনালে যাবেন তখন আপনাকে
নাগরিক নথি কিন্তু দেখাতে হবে। নাগরিক নথি কোনগুলো? আপনাকে প্রমাণ করতে হবে আপনি এই দেশের নাগরিক, তাহলে আপনার ভোটাধিকার থাকবে। ইলেকশন কমিশনের দেওয়া নিজের আই কার্ড, ভোটার কার্ড, ওনাদের নিজের দেওয়া, ওনারা বিশ্বাস করছেন না, গ্রহণ করছেন না, তালিকায় নেই কিন্তু। তাহলে বুঝতে পারছেন আপনার কাছে কি চাইছে? নাগরিক নথি চাইছে। এই নাগরিক নথি দিয়ে এখন আপনাকে ট্রাইব্যুনালে গিয়ে প্রমাণ করে আসতে হবে যে আপনি নাগরিক, তারপরে আপনার ভোটাধিকার থাকবে। অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি নাগরিকত্ব থাকবে। যদি দিতে না পারেন তাহলে নেই, থাকবে না। কিন্তু লড়াই সেখানেও থামছে না, আরও লড়াইয়ের জায়গা থাকছে, আমি বলছি বিস্তারিত। তার আগে বুঝে নিই ট্রাইব্যুনাল কি, আপনাকে ট্রাইব্যুনালে কিভাবে যেতে হবে। ট্রাইব্যুনাল হচ্ছে একটা বিচার প্রক্রিয়া, ছোট্ট একটা প্রশাসনিক লেভেলের আদালত আমরা বলতে পারি, যেটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলার ক্ষেত্রে গঠন করে দিয়ে থাকে। মানে একটা নির্দিষ্ট মামলা, এটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট একটা ট্রাইব্যুনাল গঠন করে দিল, ওখানে 2 জন 4 জন 5 জন যে কয়জনকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট উপযুক্ত মনে করবে বা যথেষ্ট মনে করবে, ওই কয়জন জাজেসদের দায়িত্ব দিয়ে এই সাময়িক কোর্টটাকে গঠন করে দেওয়া হলো। ট্রাইব্যুনাল এসআইআর এর ক্ষেত্রে যেটা গঠন করা হচ্ছে, এটা প্রশাসনিক লেভেলে, প্রশাসনিক লেভেলে, আইনি লেভেলে নয়। এখনই একটু ভালো করে আলোচনাটা বুঝবেন, তাহলে ভয় আছে অতি অবশ্যই, যথেষ্ট ভয়ের কিছু আছে, এবং তারপরে অভয় কোন কোন জায়গাগুলোতে রয়েছে সেগুলো আমি আলোচনা করব। তাই গোটা আলোচনাটা কিন্তু শুনবেন, মন দিয়ে শুনবেন। এই ট্রাইব্যুনালকে গঠন করে দেওয়া হলো, হাইকোর্টের রিটায়ার্ড জাজেস থাকবেন, সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজেস থাকবেন। একদম আদালতে যেভাবে কাজ হয়, শুনানি হয়, সেইভাবে শুনানিগুলো হবে। আন্ডার অ্যাডজুডিকেশনে যারা আছেন, ইনাদের মধ্যে যারা অ্যাপ্রুভড হয়ে চলে আসবেন, সৌভাগ্যবশত, খুব ভালো। যারা ডিলিট হবেন, ওনাদেরকে এই ট্রাইব্যুনাল নোটিশ করবে। সেটা 1 মাস, 2 মাস, কমাসের মধ্যে বা কয়দিনের মধ্যে, এখনও পাবলিশ করা হয়নি। আমরা আন্দাজ করে নিতে পারি 1-2 মাসের মধ্যে নোটিশ করবে। এই নোটিশ আসার পর, যেটা আমরা আসাম এনআরসি ট্রাইব্যুনালের কেসগুলোর ক্ষেত্রে দেখেছি, এই নোটিশ আসার পর আপনাকে এবার আপনার নথিপত্র নিয়ে যেতে হবে। এই নথির আলোচনাটা খুব ইম্পর্ট্যান্ট। এবার আসি, ট্রাইব্যুনালে আলোচনা করে দিলাম, যারা ডিলিট হবেন ট্রাইব্যুনাল তাদেরকে ডাকবে, আপনারা অ্যাপ্লাই করবেন না, এখনও অবধি এটাই নিয়ম। আবার এক্ষেত্রে নিয়মটা পাল্টেও যেতে পারে, যে আপনাকে অ্যাপ্রোচ করতে হতে পারে, অ্যাপিল করতে হতে পারে। কিন্তু ট্রাইব্যুনাল অ্যাকচুয়ালি ডিলিটেড নামগুলো নিয়ে ডেটা তৈরি করবে, করে এক একজনকে, যতজনকে সম্ভব ওনারা নোটিফাই করে ডাকবে নোটিশ দিয়ে, যেভাবে আমাদের আন্ডার অ্যাডজুডিকেশনে রাখার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডেকেছিল। এভাবে সুন্দর করে প্রক্রিয়া অনুযায়ী আমাদের ডাকবে। তারপর আপনাকে সেখানে পেপার্স নিয়ে যেতে হবে। এই পেপার্সের মধ্যে লেগাসি পেপার্স খুব ইম্পর্ট্যান্ট। লেগাসি মানে আপনার যেখানে বংশক্রমে অস্তিত্ব আছে সেটা প্রমাণ করা জরুরি। এই বংশক্রমে যে আপনার এখানে অস্তিত্ব আছে, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনার কাছে কি আছে? আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড। এই যে 4টা নথির কথা বললাম, পাসপোর্ট, এই যে 4টা নথি বললাম, পাসপোর্ট বাদে বাকি নথিগুলোর বয়স কত? এপিক কার্ড স্টার্ট হয়েছে দেওয়া 90-এর দশকে, আমাদের বাংলায়, আমাদের ডিস্ট্রিক্টে 1995 সালে। বাকি নথিগুলো, রেশন কার্ড আগে থেকে ছিল, ডিজিটাল রেশন কার্ডটা ইদানিং, রেশন কার্ডটা আগে থেকে ছিল, এপিক কার্ড ছিল না। কিন্তু রেশন কার্ডটাকে তো ইনারা রাখেইনি তালিকায়, যদিও রেশন আগে থেকে দেওয়া হচ্ছিল অনেক দিন, দীর্ঘদিন থেকে, এবং রেশন কার্ডটা পুরনো জিনিস, সেটাকে রাখা হয়নি। আধার কার্ড তো বাচ্চা এই নথিগুলোর সামনে, একদমই এর বয়স বাচ্চা। অতএব এগুলো দিয়ে আপনি লেগাসি প্রমাণ করতে পারবেন না। 50, 60, 70, 80 বছরের যে লেগাসি, তার বেশি তো ইনারাও যেতে পারবে না। 200 বছরের নথি কার কাছে আছে? রাজা মহারাজ যদি না থাকে, ওনাদের থাকতে পারে। তাহলে আমাদের খুব বেশি 50, 60, 70, 80 বছরের লেগাসি পেপারস রয়েছে, জমির দলিল। সেটাও সবার নেই, এ কারণেই মানুষ বিপদে পড়তে চলেছে। লেগাসি পেপার হিসেবে এই জমির দলিল যাদের রয়েছে, তাদেরও সেখানে আবার অসংখ্য ভুল রয়েছে।
নামের বানানে। কেন? কারণ একটা সময় ছিল যখন এই নামের উচ্চারণ, বানান এগুলোর তেমন কোনো গুরুত্ব ছিল না। মানুষের ডাকনাম দলিলে বসে আছে। কালুয়া মোহাম্মদ, কালুয়া রায়, কালুয়া সরকার হতে পারে নাম। দেখা গেল দলিলে লেখা আছে শুধু কালু। একই জিনিস লেখা আছে এপিক কার্ডে, আধার কার্ডে, পাসপোর্টে হয়তো অন্য কিছু আছে, হয়তো কালুয়া নামটাই আছে, কিন্তু এপিক কার্ডে দলিলে লেখা আছে কালু। এতদিন এটা নিয়ে কোনো অসুবিধা হয়নি, নিজের দেশ, সুন্দর করে সব কিছু চলছিল। আজকে এক শ্রেণীর মানুষ বলছে না, আপনার যেহেতু নামটা সন্দেহজনক তাই আপনি বিদেশি। এখন আপনাকে প্রমাণ করতে হবে আপনি এদেশি, আবার নাম দুই জায়গায় মিলছে না লেগাসি পেপারসে। এ কারণেই মানুষ চিন্তাগ্রস্ত। কিন্তু আমি বলছি, আসাম এনআরসির কেসগুলো স্টাডি করতে গিয়ে দেখেছি এই নামের এই ছোট ছোট ভুলগুলো তেমন কিন্তু বড় ফ্যাক্টর নয়। অ্যাজ ফর এক্সাম্পল, আমি আপনাদের দেখিয়েছিলাম, ভিডিওটা রয়েছে ইউটিউব থেকে, একটু দয়া করে দেখে নেবেন। আমি লিঙ্কটা চেষ্টা করব ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার। সেখানে আমি সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা দেখিয়েছিলাম, যেটা আমি একটা আনুমানিক নাম আপনাদের বলছি। ধরুন একজনের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল, শেষে এল, আব্দুল, কিন্তু ধরুন ওটা তার দলিলে রয়েছে, বর্তমান তার ডকুমেন্টসে রয়েছে আব্দুর রেহমান, আব্দুর রেহমান। যেই কেসটার শেষ হিয়ারিং এই 2026 জানুয়ারি মাসের 3 তারিখে হয়েছে এবং তিনি ডিক্রি পেয়েছেন, জিতেছেন। তার মানে বুঝতে পারছেন, লড়াইটা কিন্তু ট্রাইব্যুনালে জিততে পারেননি। ট্রাইব্যুনালে শুনানি হয়েছে, নাকচ করেছে, ফরেইনার করেছে। তারপরে হয় তিনি হাইকোর্ট, হাইকোর্ট হয়ে তারপরে সুপ্রিম কোর্ট। ধাপটা তো এরকমই। সুপ্রিম কোর্টে এসে তিনি জয়যুক্ত হয়েছেন, জিতেছেন। এটা ভরসার জায়গা। এবার এর থেকে কমেন্টারিতে আমি দেখেছি, বলেছে যে ভারতের চিত্রটাই এরকম, নাম ভিন্ন হলে ব্যক্তি যে ভিন্ন তা তো নয়। একজন মানুষের ডাকনাম থাকতে পারে না? মানুষের ডকুমেন্টসে, সরকারি দপ্তরে তৈরি করা ডকুমেন্টসে ভুল থাকে না? প্রমাণ করতে পারবে ওনারা। আপনার লেগাসি পেপারসের উপরে এ কারণে জোর দিতে হবে। আপনি আপনার যতগুলো লেগাসি পেপারস রয়েছে সেগুলোকে, যে কোনো ধরনের পেপারস, সেগুলো সংগ্রহ শুরু করুন, কালেকশন শুরু করুন। ল্যান্ড অফিসে যদি কোনো ডকুমেন্টস থাকে যান, সেখানে নির্দিষ্ট প্রসেস রয়েছে, সেই কাগজগুলো ধীরে ধীরে তোলার ব্যবস্থা করুন। অনেকের পেপারস ব্যাংকে জমা থাকে, ডিড বন্ধক রেখে সেখান থেকে লোন নিয়েছে অনেক পুরনো মানুষ, সেই ডিডগুলো তোলার ব্যবস্থা করুন। কিংবা ব্যাংকের সেই পেপারটা যেটা আপনার কাছে রয়েছে, যে আপনি ডিডটাকে বন্ধক রেখেছেন, এগুলো কিন্তু লেগাসি পেপারস, এগুলোকে তোলার ব্যবস্থা করুন। তুলে সুন্দর করে একটা ফাইল করুন, সেই ফাইলে গুছানো শুরু করুন। এবং আপনার বাড়িতে আপনার যতগুলো ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টসগুলোকে ওই ফাইলটাতে এক করুন, শুধু একসাথে করে রাখুন। শুধু ওই ফাইলটার উপরে ডিপেন্ড করবেন না, প্রত্যেকটা ডকুমেন্টসের ডিজিটাল কপি করুন, ফটো করুন মোবাইলে সুন্দর করে, এবং সেগুলোকে সেভ করে রাখুন। লেগাসি পেপারস গেল 1 নম্বরে। এরপরে কিন্তু চলে আসলো লিঙ্কেজ পেপারস। লিঙ্কেজ পেপারস মানে লেগাসি পেপারস যদি একটা ডিড থাকে 1952 সালের, সেই ডিডটা তো আর আমার নামে থাকবে না। আমার বয়স অনেক কম, তাহলে সেটা থাকবে আমার বাপের নামে। তাহলে বাবার বাবা যিনি ছিলেন ওনার নামে ডিডটা আছে, ঠিক আছে, আমার বাবার নামেও ডিড থাকতে পারে, নো প্রবলেম। তাহলে আমার বাবার থেকে আমাকে লিঙ্কটা দেখাতে হবে। কিন্তু যদি বাবার নামে না থেকে আমার ঠাকুরদার নামে থাকে, তাহলে ওনার থেকে বাবার এবং বাবার থেকে আমার যে লিঙ্কেজ পেপারস, এগুলোও কিন্তু রেডি করে রাখবেন, সাজিয়ে রাখবেন, গুছিয়ে। প্রয়োজনে আপনি সাদা খাতায় লিখবেন কীভাবে লিঙ্কটা হচ্ছে। মানে ঠাকুরদার থেকে বাবার লিঙ্কেজ প্রমাণের জন্য বাবার একটা ডকুমেন্টসে ঠাকুরদার নামটা লেখা থাকতে হবে, এবং সেই নাম যদি ওই ডিডটার সঙ্গে, দলিলের সঙ্গে মিলে যায় তাহলে খুব ভালো। দলিল এবং ঠাকুরদা একই ব্যক্তি, এবং ইনি আমার পিতার পিতা। এই যে রইল তার প্রমাণ, এই ডকুমেন্টস, সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে। যদি কিছু না থাকে তাহলে এগুলোই জোগাড় করে রাখতে হবে। এবং সেখান থেকে
আমি আমার যে অ্যাকাডেমিক পেপারস রয়েছে সেগুলোতে আমার পিতার নাম, বা আমার যে আই কার্ডসগুলো রয়েছে, নথিগুলো, সেগুলোতে পিতার নাম, এইভাবে লিঙ্কেজগুলো প্রমাণ করবেন। লিঙ্কেজ পেপারস, লেগাসি পেপারস, এই দুটোর উপরে জোর দিন। এগুলো ম্যানেজ করার পর যদি ভুল থাকে তাহলে আপনি যতটা পারেন কারেকশনের উপরে জোর দিন, কারেকশনের উপরে জোর দিন। কিন্তু আপনাকে ছোট্টখাটো ভুলের কারণে বেশি হয়রান হতে হবে না, মাথা খারাপ করতে হবে না, আমি অভয় দিচ্ছি। এছাড়াও যে নথিগুলো আপনি জোগাড় করতে পারেন সেটা হচ্ছে, আমি ভিডিও দিয়ে রেখেছি, কিন্তু 1952 থেকে 1971 অবধি ভোটার তালিকাগুলো কিন্তু অ্যাভেলেবেল। এটা কিন্তু নথি, আমাদের সরকারের দেওয়া নথি। এবং যদি এনআরসি হয়, সালটা একটা ওনারা ধরিয়ে দেবে যে হয় 1952, 1962, 1972, 1982, 1992, যা খুশি ওনারা দিতে পারে। সেখান থেকে প্রুফ করতে হবে। 1971 সাল অবধি ভোটার লিস্ট কিন্তু এখনও অ্যাভেলেবেল। ভিডিওস রয়েছে, লিঙ্কগুলো সেখানে পেয়ে যাবেন, ডাউনলোড পদ্ধতি পেয়ে যাবেন, ডাউনলোড করে সংগ্রহে রাখুন। এগুলোও কিন্তু লেগাসি পেপারস। আপনার পিতা কিংবা আপনার ঠাকুরদা ভোট দিয়েছিল 1952-তে, 53-তে, 54-তে, 55-তে, 70-এ, সেই পেপারসগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এগুলো আপনারা কিন্তু ডাউনলোড করে সংগ্রহ করে রাখতে পারেন ওই একই ফাইলে। যখন ট্রাইব্যুনালে আপনি যাবেন তখন এই পেপারসগুলো দিয়ে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি দেশের নাগরিক। প্রয়োজনে ওনারা সাক্ষীও ডাকতে পারে, সাক্ষী আপনার হয়ে, যেটা দেখা গিয়েছিল অনেকের ক্ষেত্রে, যেভাবে বিচার হয় মানুষের। সাক্ষীকে ডিক্লেয়ার করতে হতে পারে যে ইনি হচ্ছেন এখানকার স্থানীয়, ওনারা জানেন এবং মানেন, এবং যিনারা ডিক্লেয়ার করবেন বা সাক্ষী দিবেন ওনাদের অতি অবশ্যই নাগরিক হতে হবে। বুঝতে পারছেন? এটা হতে পারে, এই অবধিও যেতে পারে, যেটা প্রক্রিয়া সেটা আলোচনা করছি। এরপর ট্রাইব্যুনাল তার প্রক্রিয়া শেষ হয়ে গেলে আপনি যদি সেখানে প্রমাণ দিতে পারেন তাহলে অ্যাপ্রুভড হয়ে বেরিয়ে গেলেন, যদি না পারেন আবার ডিলিটেড, মানে ফরেনার হিসেবে আপনাকে ঘোষণা করা হলো। এরপর যে ট্রাইব্যুনালটা হচ্ছে, এটা কাইন্ড অফ ফরেনার ট্রাইব্যুনালই, কারণ যেহেতু ভোট ডিলিট হয়েছে তাহলে এক প্রকার নাগরিকত্বের উপরেই তো প্রশ্নচিহ্ন, তাহলে নাগরিক প্রমাণের জন্যই লড়ছেন, মানে ফরেনার ট্রাইব্যুনাল। এটা যদি না হয়, সামান্য প্রশাসনিক লেভেলের ট্রাইব্যুনাল হয়, তাহলে এরপরে আবার ফরেনার ট্রাইব্যুনালে একটা গঠন করে দিতে পারে, সেখানে অ্যাপ্লাই করতে হতে পারে যে সেখানে প্রমাণ করুন যে আপনি ফরেনার নন। ওখানেও যদি ব্যর্থ হন, ডিলিট হয়ে যায়, তাও লড়াই কিন্তু সেখানে শেষ হয় না। এরপরেও কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই জায়গাগুলো থাকছে আপনার লড়াইয়ের। এখানে গিয়েও আপনি একই কাজ করতে পারেন। এবং এটা দেখা গিয়েছে যে ট্রাইব্যুনাল যে রায়টা দিচ্ছে সেটা অনেক ক্ষেত্রেই হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কিন্তু টেকে না। আমি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। এতক্ষণ যে আলোচনাগুলো শুনলেন, এগুলো আপনাদের ভীত সন্ত্রস্ত করার অনেকটা কারণ রয়েছে। এরপরে যে আলোচনাগুলো করছি এগুলো কিন্তু আপনাকে সাহস যোগাবে। দেখুন, প্রথম কথা হচ্ছে, এক একটা ফ্যামিলিতে দেখবেন হয়তো বাবা মা ভাই বোন মিলে 5 জন, তার মধ্যে ছেলেরা সবাই অ্যাপ্রুভড, বাবা আন্ডার অ্যাডজুডিকেশন, কিংবা এক ভাই এবং বাবা আন্ডার অ্যাডজুডিকেশন, বাকিরা সবাই অ্যাপ্রুভড। এটা কিন্তু আপনার অভয়ের জায়গা। একই পরিবারের যারা নিচের দিকে সন্তান ওনারা অ্যাপ্রুভড, আর যিনি বয়স্ক উনি আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে রয়েছেন, এবং উনি যদি ডিলিটও হয়ে যান তাহলে একটা প্রশ্নচিহ্নের মুখে থেকেই যায় এই সিদ্ধান্ত যে একই পরিবারের সন্তানরা অ্যাপ্রুভড কিন্তু পিতা অ্যাডজুডিকেশন এখন ডিলিটেড, উনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে না। এটা একটা জায়গা। অনেক ফ্যামিলিতে 2 ভাইয়ের মধ্যে 1 ভাই ডিলিটেড, 1 ভাই অ্যাপ্রুভড। পিতা কিংবা মাতা ডিলিটেড, সন্তানরা রয়েছে, কিংবা পিতা মাতা রয়েছে, সন্তানরা ডিলিটেড। পিতামাতা যদি বৈধ হয়, সন্তানরা অবৈধ কোথা থেকে হয়? আবার সন্তানরা বৈধ হয়ে গেলে পিতামাতা অবৈধ হয়ে গেল, এগুলো কেমন সিদ্ধান্ত? তো এই যে অসংখ্য ভুল ভ্রান্তি কিন্তু রয়েছে, এগুলোই কিন্তু অভয়ের জায়গা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আসাম এনআরসির ক্ষেত্রে আমরা দেখেছি যে কেসগুলো ট্রাইব্যুনালে ফরেনার হিসেবে ঘোষণা করে দিয়েছিল, সেই কেসগুলো কিন্তু সুপ্রিম কোর্টে এসে ওনারা লড়ে কেস জিতে ওনাদের নাগরিকত্ব প্রমাণ করতে পেরেছিল। শুধুমাত্র ডকুমেন্টসের 1টা বা 2টো অক্ষর ভুলের জন্য কেউ বেনাগরিক হতে পারে না, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। নামের বানানের উচ্চারণগত কারণে, টাইপিং মিস্টেকের কারণে, ভাষাগত কারণে, বিভিন্ন কারণে নামের বানানের বা অক্ষরে একটু
একটু ভ্যারি করতে পারে, ভিন্নতা থাকতে পারে। তার মানে এই নয় যে ব্যক্তিটা পাল্টে গেল। একই ব্যক্তির 2-3টে নামও হতে পারে, কিন্তু ব্যক্তিটা একই কিনা, সে ভারতীয় কিনা, এটা দেখা মূল কর্তব্য, যেটা এতদিন অবধি সুপ্রিম কোর্ট দেখেছে, এবং আমরা এক্ষেত্রেও আশা করতে পারি যে এদিকেই এগোবে, কারণ আইন তো সবার জন্যই সমান এবং সমান আচরণ করাই উচিত। আশা ম্যানার্সের যে কেসগুলো আমি স্টাডি করেছি, আপনাদের দেখিয়েছি, ভিডিও কিন্তু রয়েছে, আমার ডিসক্রিপশন বক্সটাকে চেক করুন, সেই ভিডিওসগুলোকে নিন, তাতে করে আপনাদের উপকার হবে। এবার আসি, একজন ধনাসুর নামে এক দাদা একটা ইনফরমেশন দিয়েছে এবং আমাকে কিছুটা কারেক্ট করেছে। কারেক্ট হচ্ছে, যারা ডকুমেন্টসগুলো কারেক্ট করাতে চাইছেন, মানে হচ্ছে গ্যাজেটে নাম পাবলিশ করাতে চাইছেন, বেঙ্গল গ্যাজেট যেটা ব্যাংকশাল থেকে আমি বলেছি পাবলিশ হতো, এটা আগে হতো, সেটা বন্ধ হয়ে এটা পাবলিশ করা হতো শিয়ালদা সরস্বতী প্রেস থেকে, এবং সেটাও এখন বন্ধ রয়েছে আপাতত, কবে খুলবে জানা নেই। মানে যে কলকাতা গ্যাজেটের কথা বলছি, এটাও শিয়ালদা সরস্বতী প্রেস এ হতো, ব্যাংকশালে আগে হতো, পরে সেটা চেঞ্জ হয়ে এখানে এসেছিল, কিন্তু ইদানিং এটাও বন্ধ রয়েছে। ধনাসুর নামে এক দাদা এই ইনফরমেশন দিয়েছে এবং আমাকে কারেক্ট করেছে এই জায়গাটায়, যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিটে ভ্যালিডিটি লাইফ টাইম, নাম এবং পদবি চেঞ্জের ক্ষেত্রে দেখি আপনি অনেকগুলো ডকুমেন্টসকে কারেকশন করে নিতে পারেন। কিন্তু এরপরেও যদি আপনি সেন্ট্রাল গ্যাজেটে নাম পাবলিশ করাতে চান, সেটা করাতেই পারেন, কিন্তু আমি এই জন্যেই এগুলো অভয়ের জায়গাগুলো বলে দিলাম, যে এটা নিয়ে হাপিত্তেশ করতে হবে না। যদি আপনি করে রাখেন আপনার ভালো, সেটা মন্দের কিছু নয়, কিন্তু শুধু আপনি সেন্ট্রাল গ্যাজেটে নাম পাবলিশ করাননি কেন, এই কারণে আপনি বিদেশি, এটা কখনোই বলবে না। এটা এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। আশা করি বোঝাতে পারলাম। তবে ভালো মন্দ আপনারটা আপনি বোঝেন। আপনি যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট করেন, সেখানেও একটা খরচা আছে। সেন্ট্রাল গ্যাজেটে নাম পাবলিশ করেন, সেন্ট্রাল গ্যাজেটে নাম পাবলিশ করলে কোনো এফিডেভিট লাগে না, নোটারি লাগে, যেটা যে সংস্থা করাচ্ছে ওনারা করে দিচ্ছে। যদি মনে হয় যে আপনি করাবেন এবং সব কিছু কারেক্ট করে রাখবেন সেই ডকুমেন্টসের উপর বেস করে, যেহেতু আমার এতগুলো ডকুমেন্টসে ভুলভ্রান্তি রয়েছে, তাই আমার কাছে একটা সরকারি নথি থাকুক, রাজপত্র থাকুক, এটা তো সরকারি খাতায় আমার ভুল নামগুলো এবং সঠিক নামগুলো রেজিস্টার্ড থাকুক, তাহলে আপনি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এফিডেভিটও করে রাখতে পারেন। বেঙ্গলের ক্ষেত্রে বেশি করে প্রযোজ্য, এটারও ভ্যালিডিটি লাইফ টাইম উনি বলছেন, আমার এটা জানা ছিল না, আমি জানতাম 6 মাস, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে আমি ভুল বলেছি এবং এটা আমি স্বীকার করছি। এবং যদি আপনি সেন্ট্রাল গ্যাজেট করে রাখতে চান, 100% তার ভ্যালিডিটিও লাইফ টাইম। ধন্যবাদ। যদি করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল, আমার ফেসবুক পেজ লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আমি দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে, সেখানে জয়েন করুন এবং ভিডিওসগুলো দেখবেন। এই সম্পর্কিত প্রশ্ন বারবার আমাকে করবেন না, এই সম্পর্কিত প্রশ্নের উত্তর আমি কমেন্টসগুলোতে দেবো না, তার জন্য ভিডিওস রয়েছে ইউটিউবে, ভিডিওসগুলো দেখুন, ওখান থেকে সমস্ত উত্তর পেয়ে যাবেন, তারপরে সিদ্ধান্ত আপনার, আপনি কী করবেন। ধন্যবাদ।